বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ বাহাদুর ইসলাম ইমতিয়াজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন মোহাম্মদ জাহিদ মোল্লা, সভাপতি, চৌহালি উপজেলা বিএনপি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। বাহাদুর ইসলাম, আমরা আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করতে আগামী 1 জুলাই থেকে বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন জুলাইয়ের 1 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে, এটি চলবে 5 অগস্ট পর্যন্ত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার একটি দাবি, জুলাই প্রোক্লেমেশন যাতে 5 অগস্টের আগে দেয়া হয় সেজন্য একটি কমিটি হয়েছে। এদিকে উপদেষ্টা পরিষদের সভায় প্রতি বছর 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। এরপর যে তথ্যটি তা হচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। সেই সাথে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 25 জুন দিন ধার্য করা হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও শেখ হাসিনা অপর অভিযুক্ত হাজির না হওয়ার প্রেক্ষাপটে বিচারের স্বচ্ছতার স্বার্থে অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানের অভিমত ট্রাইব্যুনাল শুনবে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এবং এরপর যে তথ্যটি তা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থায় মত দিয়েছেন বেশিরভাগ রাজনৈতিক দল। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় বেশিরভাগ রাজনৈতিক দল জানিয়েছে আপাতত 3 পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, যার সবকটি ইলেকটোরাল কলেজ পদ্ধতির অন্তর্ভুক্ত। কমিশনের নিরপেক্ষতার প্রসঙ্গে প্রশ্ন তুলে নূর বলেন এখনো 2-1টি দলের প্রতি কমিশনের দুর্বলতা দেখা যায়, এটা পরিবর্তন করতে হবে। এছাড়া আলোচনায় আওয়ামী লীগের সঙ্গে থাকা 14 দলের কয়েকটি শরিক দলকে আমন্ত্রণ করেছে কমিশন। ফ্যাসিস্টদের সঙ্গ দেয়া কোনো দলকে আমরা সমর্থন জানাবো না। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে ইরানে যেসব বাংলাদেশি আটকা পড়েছেন তাদের ফেরত নিতে পাকিস্তানের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে এরই মধ্যে তেহরানের বাংলাদেশ দূতাবাস সেখানকার পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক পত্র দিয়েছে। বাংলাদেশের প্রস্তাবে নীতিগত সম্মতি আছে পাকিস্তানের। দেশটি ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে চায়, তবে এখনও বাংলাদেশিদের ফেরার প্রক্রিয়া চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইসলামাবাদ। তেহরান ইসলামাবাদের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস সেখানকার পাকিস্তান দূতাবাসকে কূটনৈতিক পত্রটি দিয়েছে। সেই পত্রে তেহরান থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশিদের দেশে ফেরানো সহ প্রাথমিকভাবে 90 বাংলাদেশির তালিকা হস্তান্তর করা হয়েছে। এই ছিল কিছু তথ্য। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আসি যেই বিষয়টি নিয়ে, জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলনের জন্য বরাদ্দ পাওয়া বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ হল বরাদ্দ বাতিল করায় 28 জুন 2025 জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন হচ্ছে না। ভেন্যু বাতিল হওয়া ছাড়া জাতীয় সম্মেলন করার ক্ষেত্রে কি আপনাদের আর কোনো সমস্যা আছে অথবা কোনো বাধা আছে? নির্বাচন কমিশন থেকে যে আরপিও ধারা আছে এবং নিবন্ধনের একটা বিষয় আছে, সেখানে সম্মেলন বাধ্যগত একটা অপশন আছে। সেই অনুযায়ী প্রতিটা রাজনৈতিক দলেরই সময় মতো 1 বছর হোক 2 বছর হোক, যাদের নিজস্ব পার্টির যে একটা গঠনতন্ত্র থাকে সেই গঠনতন্ত্র মোতাবেক একটা সম্মেলন করতে হয়। সেই সম্মেলনটা আমাদের পার্টি বিগত দিনে প্রতিটা সময়ই আমরা সবসময়ই আমরা একাধারে আমরা আমাদের সম্মেলনটা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্য এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দর মিটিং এ আমাদের সম্মেলনের যেহেতু সময় মেয়াদ পরিপূর্ণ হয়ে গেছে, মেয়াদ আগামীতে আমাদের শেষ হয়ে যাবে, তা আমাদের এই মেয়াদ পূর্ণ হওয়ার পর আমাদের যে সম্মেলন করার আমাদের যে কথা, সেই সম্মেলনটা আমাদের 28 জুন করার কথা ছিল। আমাদের এটা সিদ্ধান্ত হয়েছিল। সেখানে আমরা চীন মৈত্রী কেন্দ্র আমরা বুকিং দিয়েছিলাম, কিন্তু সেখানে দুঃখের বিষয়
হঠাৎ করে সরকারি একটা প্রোগ্রামের কারণে আমাদের এই বুকিংটা বাতিল করা হয়, ক্যান্সেল করা হয়। এতে আমরা হতাশ নই, কিন্তু আমি মনে করি যে আমাদের আমাদের এটা হতাশ হওয়ার কিছুই নেই। তবে সরকার যেহেতু তাদের নিজস্ব একটা তারা নিচ্ছেন, সময় নিচ্ছেন, তা আমরা আমাদের পরবর্তীতে আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান, প্রেসিডিয়াম মেম্বার এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে সাথে সাথেই একটা ডিসিশন নিয়েছেন যে স্থগিত ঘোষণা করা হলো এবং পরবর্তীতে আমাদের সম্মেলনের ডেট করা হবে আবার যে অন্য যে কোনো দিন। কিন্তু অর্থাৎ ভেন্যু ছাড়া আর কোনো সমস্যা আছে? ভেন্যু তো পরিবর্তন হইতেই পারে এবং ডেটও পরিবর্তন হতে পারে। জি বলুন বাহাদুর ইসলাম। না, ভেন্যু ছাড়া আর অন্য কোনো সমস্যা আমরা দেখতেছি না, সমস্যা নাইও আমাদের। আচ্ছা, আমি তাহলে আরেকটি প্রশ্ন আপনার কাছে একটু রাখি বাহাদুর ইসলাম। জি, আপনি বলবেন এই বিষয়ে। আমরা যদি দেখি যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জি এম কাদের, তার নেতৃত্ব নিয়ে কি কোনো জটিলতা তৈরি হয়েছে আপনাদের পার্টির ভেতরে? আমরা শুনতে পাচ্ছি যে দলের 10ম যে কেন্দ্রীয় সম্মেলন আপনাদের হওয়ার কথা রয়েছে, এটাকে কেন্দ্র করে আপনাদের রাজনৈতিক দলের কয়েকজন সিনিয়র নেতা তাদের একটি বড় অংশ জি এম কাদেরকে নেতৃত্ব থেকে সরাতে চাচ্ছেন, এরকম আলাপ আলোচনা শোনা যাচ্ছে। এরকম কোনো বিষয় কি রয়েছে? আসলে দেখুন, আমাদের জাতীয় পার্টির জন্মলগ্ন থেকেই আমাদের সবসময় পিছন থেকে অদৃশ্য একটা শক্তি আমাদেরকে টানেন, উপরে উঠতে দিতে চান না। দেখেন আপনারা, আমি যদি বলি, আমাদের নেতা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, পেশাজীবী অনেকেই কিন্তু এটার বিরোধিতা করছেন। সেই বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের দল, আমাদের সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এইচ এম এরশাদ সাহেব যেভাবে দলটাকে গুছিয়ে এবং 9 বছর এই দেশের ক্ষমতায় থাকছেন এবং ক্ষমতায় থেকে যেভাবে দেশের উন্নয়ন করছেন এবং যেভাবে মানুষের একটা সুশাসন দেওয়ার চেষ্টা করছেন, সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি, তখনও দেখেছি যে আমাদের পার্টি আপনি যে কথা বলছেন হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের বিরুদ্ধে তো আন্দোলন হলো, অভ্যুত্থান হলো, তারপরে তিনি ক্ষমতা থেকে সরলেন। জি বলুন বাহাদুর ইসলাম। জি, এরপর মনে করেন যে আমরা 90-এ যখন আমাদের নেতার বিরুদ্ধে একটা আন্দোলন হলো, যদিও অনেকে বলে এটাকে গণ আন্দোলন, কিন্তু আমরা তখন লক্ষ্য করেছি ওইটা ছিল একটা ঢাকা ভিত্তিক ছাত্রদের একটা আন্দোলন। যাই হোক, যেভাবেই হোক, আমাদের সরকারের একটা পতন বলেন আপনারা আর যাই বলেন, আমরা বলবো যে স্বইচ্ছায় উনি পদত্যাগ করছেন, শান্তিভাবেই। তো যাই হোক, এরপরের থেকে আমাদের এই দলটা অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই মনে করেন যে আমরা পার করে আসতেছি। আজকে দেখেন, যে বিষয়টা আপনি বলছেন, এইটাকে যদি আমি হাইলাইটস করে বলতে যাই, আসলে সত্যিকার অর্থে আমাদের জাতীয় পার্টি, আমরা জাতীয় পার্টি স্বতন্ত্রভাবে জাতীয় পার্টির আদর্শ উদ্দেশ্যকে নিয়ে, হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শকে নিয়ে আমরা রাজনীতি করতে পারিনি, এটা সত্য। কেন পারেননি আমাদের ইসলাম? কেন পারেননি দল? জি, এটা পারি নাই, এটার কারণ হলো আমাদের দলটা যখন গঠন হয়েছে তখন আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ দলীয়করণ না করে যাকে পছন্দ হয়েছে, ভালো মনে হয়েছে, যোগ্য মনে হয়েছে, সে যে দলেরই হোক, যে গোত্রেরই হোক, তাকে নিয়েই কিন্তু কাজ করেছেন, রাষ্ট্র চালাইছেন এবং দলটাও করছেন। এখন আমাদের দলের ভিতরে বেশ বিভিন্ন দলের থেকে নেতারা আসছিল, যেমন মওদুদ আহমেদ আসছিলেন, কাজী জাফর আসছিলেন, মিজান চৌধুরী আসছিলেন আওয়ামী লীগের থেকে। এইভাবে বিভিন্ন দলের থেকে আমাদের নেতারা আমাদের দলে এসে আমাদের নেতার পাশে থেকে দেশের কাজ করছেন। কিন্তু সেই নেতাদের ভিতরে রাজনীতিতে সেই নেতাদের ভিতরে যে দল থেকে আসছে, সেই দলের প্রতি একটা মায়া মহব্বত অথবা তাদের একটা লিঙ্ক যে ছিল, তারা যখনই সুযোগ পাইছে, যে দলের থেকে আসছে সেই দলের দিকে দলকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন 90-এর পর আমাদের জাতীয় পার্টির অবস্থান এতটাই দুর্দিন গেছে, এতটাই অবস্থা খারাপ ছিল যে আমাদের প্রার্থী দেওয়ারও কোনো অবস্থা ছিল না। তারপরও আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদের দল
মিজান চৌধুরীর নেতৃত্বে তখন এই আমাদের নমিনেশন সাবমিট করার পর আমরা সেই সময়ে আমরা 37টি আসন পেয়েছিলাম এবং আমাদের নেতা জেলখানায় থেকে 5টি আসনে নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ আমাদের যে একটা জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তাটা আমরা নিজস্ব দলের জন্য কাজে লাগাইতে পারি নাই। আমাদের দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু দালাল তারা আমাদের এই দলকে কখনোই দাঁড়াইতে দেয় নাই। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ দুঃখ করে বলেছেন যে আমি শৃঙ্খলবদ্ধ, আমি ইচ্ছা করলে যেখানে সেখানে পাখির মতো উড়ে যেতে পারি না, আমাকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। এই সুযোগগুলা বিভিন্ন রাজনৈতিক দল যারা যখন ক্ষমতায় থেকেছে তারাই কিন্তু এটা ব্যবহার করছে। এখন আমাদের দলে 2-4 জন নেতা আছেন যারা সব সময় আমাদের তৃণমূলের নেতাদেরকে অন্ধকারে রেখে, তৃণমূলের নেতাদের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে জিএম কাদের, বর্তমান মাননীয় পার্টির চেয়ারম্যান আমাদের জিএম কাদের, যাকে হুসেইন মোহাম্মদ এরশাদ মনোনীত করে গেছেন জীবিত অবস্থায় এবং পার্টির ফোরামে, বর্ধিত সভায় এবং আমাদের দলীয় ফোরামে, এবং সে সর্বোপরি সে লিখিতভাবে ঘোষণা দিয়ে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গেছেন। কিন্তু আমাদের 2-4 জন নেতা যারা আছেন, যারা আজকে আমাদের এই দলটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, তারা এই বিগত দিনে যেমন আওয়ামী লীগের কাছে, আজকে আওয়ামী লীগের আমরা আওয়ামী লীগের কাছে আজকে আমরা দোষর হব? আমরা আওয়ামী লীগের কাছে কি পেয়েছি তৃণমূল? আজকে দেখেন, আমি সব সময় আমি আমার নেতা জিএম কাদেরের পাশে ছিলাম। গত 24 নির্বাচনের সময়, 18 নির্বাচনের সময় আমি তখন নমিনেশন চেয়েছি এবং 2024 আমি নমিনেশন পেয়েছি। আমি দেখেছি, অত্যন্ত কাছে থেকে দেখেছি, এই আমাদের যে একজন প্রেসিডিয়াম মেম্বার এবং চেয়ারম্যান জনাব আনিসুল হক, উনি এবং রুহুল আমিন হাওলাদার সাহেব, উনারা আমাদের নেতা জিএম কাদেরকে দলের কার্যালয়ের ভিতরে একা রেখে উনারা 2 জন চলে গেলেন। শুধু চলেই যাননি, ডিজিএফ এর মাধ্যমে আমাদের নেতাকে ওখানে আটকিয়ে দিলেন। আমরা পার্টির অফিসে গিয়েছিলাম আমাদের মার্কার চিঠি আনার জন্য, কিন্তু যে দেখি ওখানে পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে সমস্ত পার্টির অফিস ঘেরাও করে রাখছে। কি হয়েছে? জিএম কাদেরকে রুমের ভিতরে আটকে রাখছে, আমাদের তার সাথে দেখা করতে দেয় না। এই কাজটি করেছিল আজকের যে 2 জন নেতা বা 2-3 জন গুটি কয়েকজন নেতা, যারা নাকি মনে করেন যে আমাদের এই দলের এই প্রশ্নবিদ্ধ করেছেন যে তারা জিএম কাদেরের নেতৃত্ব নিয়ে, তারা কে? তারা দলের কি? তাদের এমন কি আছে? হুসেইন মোহাম্মদ এরশাদকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে এককভাবে তাদের এই এলাকার কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। একটা চেয়ারম্যান হতে পারবে না, এমপি তো দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা। জিএম কাদেরের বিরুদ্ধে তারা একটা স্ট্যান্ড নিবে। তৃণমূল নেতা বারবার আপনাদের কথা শুনেছে, বারবার আপনারা যেটা করেছেন মেনে নিয়েছে, যে কারণে আজকে আমরা খেসারত দিচ্ছি সারা বাংলাদেশের মানুষ। আপনারা জানেন, আমাদের নেতা জিএম কাদের গাজীপুরের একটা জনসভায় স্টেট বলছে যে আমরা এই যে ছাত্রদের বৈষম্য আন্দোলনের সাথে একমত, এবং সরকারকে হুঁশিয়ার করছে যে আপনারা ছাত্রদের আন্দোলন মেনে নেন, এটা যৌক্তিক। উনি দলীয় ফোরামে রেজুলেশন করে যখন ছাত্র নেতা 6 জন গ্রেপ্তার হলেন, তাদের উকিল নিয়োগ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায়, মিডিয়ায় আপনাদের কাছে এগুলো আছে, আপনারা দেখেন। জিএম কাদের সংসদে 2018 সনে শেষ সমাপনী সংসদে উনি কিন্তু এটার বিরোধিতা করেছিলেন, কিন্তু তারপর আমাদের আজকে বলা হয় দোষর, আওয়ামী লীগের দোষর। সত্যিকার আমরা দোষর না। সেদিন জিএম কাদের বলেছিলেন যে আমি নির্বাচনে যাব না, কিন্তু এই ব্যারিস্টার আনিস সাহেব, রুহুল আমিন হাওলাদার, এই চুন্নু সাহেব বর্তমানে পার্টির মহাসচিব, এই 3 জন তারা তাকে একরকম মনে করেন যে গলার মধ্যে টিপি দিয়ে তাকে মারতে যায়। তারপরে যখন সে রাজি হয় না, তখন ফোন করে ডিজিএফআই আনাইয়া, আর্মিদেরকে আনাইয়া, তারপরে তাকে একলা পার্টির অফিসে রেখে তারা চলে গেল। জিএম কাদের তখন জীবনের হুমকি, তাকে মেরে ফেলবে, তাকে গুম করে ফেলবে। একটা লোক, পার্টির চেয়ারম্যান, এত অসহায় হয়ে পড়েছিলেন যে তখন তার
আর না করার কোনো উপায় ছিল না। এটা আপনারা দেখেছেন। আজকে আবার আমরা যখন একটা সুযোগ আসছে আমাদের জন্য, জাতীয় পার্টির জন্য একটা সুযোগ আসছে আমাদের দল করার, আমরা একটা দল করতে পারবো নিজেদের আদর্শ নিয়ে, নিজেদের উদ্দেশ্য নিয়ে, আমাদের কর্মসূচি নিয়ে আমরা আগাইতে পারবো, জনগণের জন্য আমরা রাজনীতি করতে পারবো। আজকে বর্তমানে এই 5 তারিখের ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর যে একটা সুযোগ হয়েছে, আমরা ছাত্রদেরকে ধন্যবাদ জানাই এবং আন্দোলনে যারাই অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা আছে যে আমরা যদিও আওয়ামী লীগের সাথে ছিলাম, বিরোধী দল হিসাবে ছিলাম, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি, কিন্তু আমরা কখনো সরকারের গুণগান গাই নাই। জি, আপনি যেটি বলছেন আমি একটু আপনার কাছে একটি প্রশ্ন রাখি। আপনি যে কথাটি বলছিলেন যে আপনাদের অনেকেই ফ্যাসিবাদের দোসর বলেন, আবার অনেকে বলেন জাতীয় পার্টি সুবিধাবাদী, আবার আপনি যে বিরোধী দলের কথা বলছিলেন অনেকে বলেন যে অভিযোগ করেন জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল ছিল। যারা এই ধরনের কথা বলেন, এই যে অভিযোগগুলো, এর কি জবাব আপনি দিবেন বাহাদুর ইসলাম? এটার জবাব আসলে সত্যিকার ভাবে দেখেন আপনি, এই যে আমাদের সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু এই অশুভ চক্রটি কিন্তু একটা মাথাচাড়া দিছিল, কিন্তু সারা বাংলাদেশের নেতা কর্মীরা ফেসবুকে আপনি দেখেন, বিভিন্ন মিডিয়ায় তো আমাদের নিউজগুলো তেমন একটা কভারেজ আসে না, আপনিও জানেন। তবে আমরা পার্টির অফিসে, স্যারের অফিসে এবং বিভিন্ন এলাকায় এলাকায়, উপজেলায়, জেলায় মিটিং করে বিভিন্ন নেতারা কিন্তু তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে। আমরা আর কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে আমরা যাব না। আমরা আমাদের রাজনীতিকে নিয়ে সামনে আগাবো। আমরা দেশের জন্য রাজনীতি করব, আমরা জনগণের জন্য রাজনীতি করব, আমরা আমাদের নেতা পল্লী বন্ধু হুসেইন মাহমুদের সাথে আদর্শকে প্রতিষ্ঠিত করব, এই বাংলাদেশে একটি সুশাসন দিব। এর মধ্যে যদি কোন নেতা যদি আমাদের বাধাগ্রস্ত করতে চায়, সে যত বড় উচ্চ মাপের নেতাই হোক না কেন, তাকে আমরা কোনো দিন ছাড় দিব না। এবার তাদের উপরে আমাদের কিন্তু আঘাত করতে হলে তাই করব। কেন না করব? বারবার ওনারা আমাদেরকে বিক্রি করে কয়েকজন এমপি হয়, মন্ত্রী হয়, আর সেটার খেসারত আমরা দেই। এবার এটা হতে আমরা দিব না। আমাদের জান যাক, প্রাণ যাক, আমরা জিএম কাদেরের নেতৃত্বে, জিএম কাদেরকে নিয়ে আমরা প্রয়োজনে সিনিয়র নেতাদেরকে বাদ দিয়ে, আমাদের নেতা জিএম কাদের বলেছেন আমার এমপির দরকার নাই, মন্ত্রীর দরকার নাই, কে আমার সাথে থাকলো না আমার দেখার দরকার নাই, তোমরাও যদি যেতে চাও যেতে পারো, কিন্তু আমি রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবো এবং রাজনীতি করব, দেশের জন্য রাজনীতি করব, জনগণের জন্য রাজনীতি করব। আমরা সমস্ত নেতৃবৃন্দ আমরা একমত জিএম কাদেরের সাথে। জি, এবং এতদিন সন্দেহ নাই বাহাদুর ইসলাম, তাহলে আপনি যেটা বলছেন যে এতদিন আপনারা আসলে যেভাবে চেয়েছেন আপনারা বাংলাদেশের জন্য রাজনীতিটা করতে পারেননি। পারিনি। জি, অ্যাবসলিউটলি রাইট, পারিনি। আমরা 24-এর নির্বাচনে আমরা সমস্ত তৃণমূলের নেতৃবৃন্দ আমরা আমাদের দলীয় ফোরামে, আমাদের কি বললে এটা, আমাদের জাতীয় পার্টির যে সম্পাদক মন্ডলীর মিটিং, সেই মিটিং এ সমস্ত নেতৃবৃন্দ 100 জনের মধ্যে 100 জনই আমরা সিদ্ধান্ত দিলাম আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। তখন আমাদের দলের এই 2-4 জন নেতা বললেন যে আমরাও তোমাদের সাথে একমত, কিন্তু আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিবেন, জিএম কাদের যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তই আমরা মাইনে নিব। এই কথা বলে আমাদেরকে বিদায় করে দিলেন। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে জিএম কাদেরের রুমের ভিতরে তাকে আটকিয়ে তার চেয়ারম্যান চলে যাবে, তার মার্কার নাম থাকবে না, তাকে দেশে থাকতে দিবে না, মেরে ফেলবে, এইভাবে তাকে অত্যাচার করে তারপরে সেই নির্বাচনে তারা নেওয়া হয়েছে। জি বাহাদুর ইসলাম, আমরা আসবো এই বিষয়গুলো নিয়ে। আমাকে একটি বিরতি নিতে হবে, আপনি সাথে থাকবেন। আমরা একটি ছোট্ট বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনার সাথে এই বিষয় এবং আরো অন্যান্য বিষয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন বাহাদুর ইসলাম। বাহাদুর ইসলাম, আমি আপনার কাছে আবার একটু আসি। যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন, আমরা যেটি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, বিষয়টা আসলে কতটা সম্ভাবনা রয়েছে আপনি যদি একটু বলতেন। জাতীয় পার্টিকে আবারও ভাঙতে যাচ্ছে এমন কোনো সম্ভাবনা রয়েছে বাহাদুর ইসলাম? আসলে ভাই, যে প্রশ্নটা করলেন আপনারা তো দেখছেন, সারা দেশবাসী দেখছে, আমরা তো বাঙ্গা ঘরের মধ্যেই আছি। ভাঙ্গন তো আমার জীবনে, আমি রাজনীতি করি আজকে 90 সন থেকে। আমি রাজনীতি করি 90 সন থেকে। আমি সাভার কলেজ ছাত্র সমাজের সভাপতি ছিলাম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ছিলাম, ঢাকা জেলা ছাত্র সমাজের সভাপতি ছিলাম, সেন্ট্রাল ছাত্র সমাজের সদস্য ছিলাম, তারপরে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তারপরে আবার সাভার উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি ছিলাম, আবার ঢাকা জেলা জাতীয় পার্টির সেক্রেটারি ছিলাম। অর্থাৎ এই যে আমার দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতায় আমি হুদামুদ্দিনের ভাঙ্গন দেখছি, কাজী জাফর মুয়াজ্জেমের ভাঙ্গন দেখছি, আনোয়ার হোসেন মঞ্জুর ভাঙ্গন দেখছি, কাজী ফিরোজ রশিদের ভাঙ্গন দেখছি। ভাঙ্গন তো ভাই কম দেখিনি। কিন্তু একটা জিনিস আমরা জানি, আমরা বুঝতে পারছি এতদিনে, একটা রাজনৈতিক দলের থেকে একজন সদস্য যদি যে মাপের নেতাই হোক না কেন, সে চলে গেলে দলের কোনো ক্ষতি হয় না, কিন্তু কর্মী চলে গেলে ক্ষতি হয়। কর্মী চলে গেলে ক্ষতি হয়। এই 2-4 জন আরো আমাদের রাজনীতি করার বাধা। আমরা মনে করি যে এরা চলে গেলে আমাদের দল, আপনি দেখেন একটা জিনিস, জামাতে ইসলামের, এটা আমি ভালো দৃষ্টিতেই বলছি, জামাতে ইসলামের একসঙ্গে এতগুলা নেতাকে, বড় বড় নেতাদেরকে কিন্তু মনে করেন যে ফাঁসি দিছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার, এটা তো সত্য। কিন্তু জামাতে ইসলামকে কি দাবায় রাখতে পারছে? নতুন নেতৃত্ব তৈরি হয়েছে না? তা আমাদের আমাদের দলে তো নতুন নেতৃত্ব অনেক সম্ভাবনাময়। এই সমস্ত নেতারা সারা জীবন এমপি মন্ত্রী, এরা ক্ষমতার বাইরে কিছু দেখে না, নিজেদের জন্য সব সময় ব্যস্ত থাকে। এরা দলকে বিক্রি করার জন্য কোথায় কে বিক্রি করবে, আবার তাদের মধ্যেই ঝগড়া লেগে যায়। একজনে বলে আমি এটা মানি না, আমি এটা মানি না, আমি এমনি করবো, আমি অমনি করবো। অর্থাৎ এই যে তাদের মধ্যেও একটা খেলা হয়। কিন্তু আমরা চাই, এবং আমাদের নেতা মাননীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, স্যার বলেছেন যে আমি আমার দলের এত বড় এমপি মন্ত্রী আমরা চাই না, আমরা দল চাই। দল থাকলে এমপি হবে, দল থাকলে মন্ত্রী হওয়া যাবে। ওনারা, আমি যতটুকু শুনছি বিশ্বস্ত সূত্রে, আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, তারপরে যেহেতু আমি তাদের সাথে, প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক। ব্যারিস্টার আনিস ভাই আমি খুব লাইক করতাম, উনিও আমাকে লাইক করতেন, রুহুল আমিন হাওলাদার সাহেব আমাকে লাইক করে, আমিও করি, তাদের খুব কাছের লোক আমিও। কিন্তু আমি যতটুকু দেখছি, উনারা আবার একটা চেষ্টা করতেছে কোন রাজনৈতিক দলের সাথে, এনসিপি, জামাত অথবা বিএনপি, কারো সাথে লিয়াজু করে 10টা 5টা 2টা 4টা এমপি, 2-1টা মন্ত্রিত্ব নেওয়া যায় কিনা। এটা আমাদের দল মানবে না, আমরা এটার মধ্যে যাব না। আমাদের মন্ত্রীর দরকার নাই, এমপির দরকার নাই, আমাদের লাঙ্গলের দরকার, আমাদের জাতীয় পার্টির দরকার, আমাদের সারা বাংলাদেশের কর্মী দরকার, আমাদের সারা বাংলাদেশের সংগঠনের দরকার। বাহাদুর ইসলাম, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে একটু আসতে চাই, যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলছিলেন, যে আপনাদের রাজনৈতিক দলের যে নানান দিক, আপনি এর মধ্যে নতুন নেতৃত্বেও কথা বলছিলেন। আপনাদের জাতীয় পার্টির কি নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে? নতুন কারা আসছেন জাতীয় পার্টির থেকে যদি বলতেন? এরকম কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না, নতুন কোনো চেহারা তো দেখতে পাচ্ছি না উল্লেখযোগ্য। আসলে একটা রাজনৈতিক দলের প্রধান বা একটা রাজনৈতিক দলের নিজস্ব যে প্রেসিডিয়াম থাকে, সম্পাদক মন্ডলী থাকে, এরা সবাই সিদ্ধান্ত নিয়ে যদি আমি বাহাদুর ইসলাম ইমতিয়াজকে যদি একটা জায়গা তৈরি করে দেওয়া হয়, একটা স্টেজে দাঁড় করায় দেওয়া হয়, তাহলেও মনে করেন যে আপনি আমি নেতা। অর্থাৎ দল নেতা তৈরি করে, নেতাই কিন্তু দল তৈরি করে না। আমাদের দলে অসংখ্য রয়ে গেছে, কার নাম বলবো, এটার নাম বলা আমার সঠিক হবে না, তবে আমাদের দলে অসংখ্য নেতা রয়ে গেছে, যাদের এলাকায় প্রভাব আছে, এলাকায় মানুষের জনসমর্থন আছে। জনসমর্থনের, জি বাহাদুর ইসলাম, জনসমর্থনের কথা বলছিলেন, এই জায়গা থেকে একটু আসি। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গত 5 আগস্টের পর, এই বাস্তবতায়, রাজনৈতিক বাস্তবতায় জাতীয় পার্টির অবস্থান কোথায় বলে আপনি মনে করেন? জাতীয় পার্টির এখন রাজনৈতিক বাস্তবতা, রাজনৈতিক অবস্থান কি?
আসলে ঘটনা হইলো, দেখুন আমাদের দেশে আগের থেকেই তিনটা রাজনৈতিক দল হলো মেইন: আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। চারটা রাজনৈতিক দল কিন্তু এই দেশে ভোট ক্যারি করে। সেখানে সেখানে মনে করেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা মনে করেন যে 50-49-এর মধ্যে থাকে। আর জাতীয় পার্টি, জামাত, আমরা ধরেন ওই একই মনে করেন বহু কিছু হয়ে যায়। যেমন 1996 সনে আমরা একের মালিক হয়েও কিন্তু আমরা আওয়ামী লীগকে সমর্থন দিছি, তারপরে তারা ক্ষমতায় যেতে পারছে, তা নাহলে যেতে পারতেন না। 91 খালেদা জিয়াও আমরা সমর্থন দিলে তারা ক্ষমতায় যেতে পারতেন, আমরা দেই নাই। কিন্তু বিষয়টা হলো, আসলে আমাদের যে জনপ্রিয়তা, আমরা তো এই 17 বছর অরিজিনালি আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, কোনো দলীয় কোনো কার্যক্রম করতে পারি নাই, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা, আরো আমরা উল্টা আমরা লাঞ্ছিত হয়েছি। কিন্তু আমরা তো জাস্টিফাইও করতে পারি নাই যে আমাদের কতটুকু অবস্থান আছে। যেমন আমি 24-এ প্রার্থী হয়েছিলাম, আমার মার্কার চিঠি আনতে গিয়ে যখন আমার পার্টির চেয়ারম্যানকে দেখলাম যে এরকম অবরুদ্ধ করে রাখছে, সময় মতো আমি পার্টির মনোনয়নের মার্কার চিঠি আমি ডিসি অফিসে পৌঁছতে পারি নাই। যদিও এখানে একটা আওয়ামী লীগ একটা তাদের সাভারের মধ্যে মন্ত্রী ছিল, আমার আসন সাভার ঢাকা 19, এখানে মন্ত্রী ছিল এনামুর রহমান, উনি এখন জেলে আছে। তো যাই হোক, এই মন্ত্রীকে পাশ করাইতে হইব, এই জন্য মনে করেন যে আপনার জাতীয় পার্টির প্রার্থী এখানে রাখা যাবে না, তারা একটা গুটি করে আমাকে কিভাবে বাদ করা যায় সেইভাবে তারা একবার একটা ভুয়া, আমার নামে কোনো মিটারের বিল বাকি নাই তিতাসের, অথচ আমার নাম সামওয়ান বাহাদুর মিয়া, তার এলাকা একটা, ফোন নাম্বার একটা, পিতার নাম আর একটা, আমার সাথে কোনো মিল নাই। তারপরও সেটা দেখায় আমাকে একবার বাতিল করলেন। তারপর আমি আপিলে যেয়ে পাইলাম, আবার মার্কার চিঠি নিয়ে তার একটা ভেজাল করলেন। অর্থাৎ একটা ফরওয়ার্ডিং এর মধ্যে 283 জন প্রার্থীর তালিকা নির্বাচন কমিশন বরাবরে পার্টির চেয়ারম্যানের সইকৃত একটা চিঠি পাঠানো হয়েছিল সেই দিন, অর্থাৎ 16 তারিখে। যেহেতু আমাদের পার্টির চেয়ারম্যান নির্বাচনে যেতে চেয়েছিলেন না, জোর করে ডিজিএফআই এর লোকেরা তাকে দিয়ে সই করাইয়া তাদের লোক দিয়ে ওখানে পৌঁছে দিয়েছিলেন। সেখানে 4টা পর্যন্ত টাইম ছিল, সেই কপিটা আমার কাছে আছে, কিন্তু 4:45 সেই কপিটা গ্রহণ করছে নির্বাচন কমিশন। অত্যন্ত দুঃখের ব্যাপার, 64টা জেলা সেই চিঠি পেয়ে গেছেন, এবং আমি শুধু ঢাকা জেলা আমার মনোনয়নের মার্কার চিঠি নাকি উনি পান নাই, এই অজুহাত দেখে আমাকে বাতিল করছেন। যাই হোক, আমরা আসলে সংগঠন করতে পারি নাই, দল করতে পারি নাই, আমরা কখনোই আমরা এই 17 বছর তো আমরা একেবারেই বন্দী ছিলাম। আমাদেরকে যে মানুষ বলে যে আমরা গৃহপালিত, সত্যিকার কথাই গৃহপালিত ছিলাম আমরা দুঃখ করি যে আমাদের এই এত সম্ভাবনাময় একটা দলকে গৃহবন্দী করে রাখছে। বাহাদুর ইসলাম, আপনারা কি প্রতিবাদ করতে পারেননি না করেননি, অথবা কি পরিস্থিতি ছিল? আপনি যে নিজেই বলছেন যে আপনারা গৃহপালিত ছিলেন, অথবা আপনাদের জোর করে নির্বাচনে নেওয়া হয়েছে, অভিযোগগুলো আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন সময় শুনি, কিন্তু আপনারা কেন এইটার বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ অথবা ব্যবস্থা নিতে পারেননি বাহাদুর ইসলাম? না, আমরা তৃণমূল কিন্তু সবসময় এটার বিরোধিতা করছি, এটার বিরোধিতা করছি। কিন্তু ওই যে বললাম, গুটি কয়েকজন নেতা স্বার্থের জন্য তারা আমাদেরকে ব্যবহার করছে, আর তারা হলো বড় নেতা। তাহলে তৃণমূলে আপনি যেমনটা বললেন যে আপনিও 24-এর নির্বাচনের জন্য আপনার নাম গিয়েছিল এবং পরবর্তীতে যে ঘটনা বললেন, তাহলে আপনারা নির্বাচনে কেন গেলেন? যদি কেন্দ্র থেকে বলে থাকে যে তারা নির্বাচনে যাবে, তবে তারা যাক। আপনারা যদি এর বিরোধিতা করে থাকেন, তাহলে তো আপনারা আপনাদের কেন্দ্রকে বলতে পারতেন যে না, আমরা যেতে চাই না, যে ঢাকার বাইরে অথবা বিভিন্ন জায়গায় আমরা যারা আছি আমরা যেতে চাই না নির্বাচনে। আপনারা কি বলেছিলেন বাহাদুর ইসলাম? হ্যাঁ, আমরা তো দলীয় যে আমাদের কি বলে আমাদের যে জাতীয় পার্টির যে সম্পাদক মন্ডলীর মিটিং, সেই মিটিং এ আমরা 100 জনের মধ্যে 100 জনই মত দিয়েছিলাম যে আমরা নির্বাচন করব না। তাহলে কেন গেলেন? কিন্তু যখন আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যানকে বাধ্য করালেন প্রশাসন এবং এই গুটি কয়েকজন নেতারা,
তখন আমাদের তো আর কিছু করার নাই পার্টির চেয়ারম্যান, কারণ উনি তো তখন আমাদেরকে এইভাবে বলেনও নাই যে বাবা আমার হুমকি আছে, আমার এই আছে সেই আছে, আমাকে হুমকি দিচ্ছে, বা আমি না গেলে আমার এই পরিণতি হতে পারে। কিন্তু তখন কিন্তু উনি ভয়ে এটা বলেও নাই, আর আমরা সেটা বুঝেও নাই। তখন আমরা চিন্তা করছি স্বাভাবিকভাবে যে সিনিয়র নেতৃবৃন্দ, প্রেসিডিয়াম মেম্বার, তাদের সিদ্ধান্ত আমাদের মাইনা নেওয়া ছাড়া, মানে দুঃখ নিয়েও আমরা মাইনা নিছি। কিন্তু এবার আমরা আর তৃতীয়বার আর এইটা আমরা করতে দেব না। আমরা এটাকে প্রতিহত করব, হয় দল করব এবং দলের মতো দল করব, না হয় এদেরকে দল থেকে বের করে দিয়ে আমরা দল করব, আর নাহলে দল ছেড়ে দিব। জি বাহাদুর ইসলাম, আমি একটু আসি তাহলে। আপনি যে স্পষ্ট। কথাগুলো বলছেন যে বর্তমানে যদি রাজনৈতিক বাস্তবতা আমরা একটু ধরে নেই, সেই ক্ষেত্রে আগামী নির্বাচন সেটা যেদিনই হোক, ফেব্রুয়ারি, এপ্রিল অথবা যে সময়ই হোক, অন্তর্বর্তী সরকার জানাবে। আগামী নির্বাচনে কি তাহলে আপনি অথবা আপনারা কেউ অংশগ্রহণ করবেন না, অথবা জাতীয় পার্টির পরিকল্পনা কি আগামী নির্বাচন নিয়ে, অথবা ব্যক্তি আপনার পরিকল্পনা কি আগামী নির্বাচন নিয়ে? আসলে আগামী নির্বাচন কখন হবে, হবে কি হবে না, আসলে এই বিষয়ে অনেক কথা এখনো রয়ে গেছে। যদিও আপাতত আমরা সাম্প্রতিক লন্ডনে তারেক জিয়া এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে একটা বৈঠক হয়েছে, তাতে যদিও আমরা মানে একটা আশার আলো দেখতেছি, কিন্তু তারপর আমরা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছি। কেন রয়ে গেছি? কারণ ডক্টর ইউনূস সাহেব, উনাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি, দুই চারবার ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তবে আমার কেমন জানি, আমার ব্যক্তিগত এটা অভিমত আর কি, আমার কেমন জানি মনে হতেছে যে আসলে বিএনপি কে মনে হয় একটা ফাঁদে রেখেছে। ফাঁদ মনে হয় এটা হতে পারে, একটা ফাঁদ আমার কাছে মনে হচ্ছে। কাজেই এইভাবে কি নির্বাচন কবে হবে কি হবে না জানি না। তবে যে অবস্থায় বর্তমান আমরা দেখতেছি, আমাদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে, আমাদের পার্টির অফিসে আগুন দিয়েছে, ওই রংপুরে স্যারের বাড়িতে, জিএম কাদেরের বাড়িতে তাকে মারার জন্য তারা হামলা করেছে, তার বাড়িতে ভাঙচুর করেছে। বিভিন্ন প্রোগ্রামে আমাদের ইফতার পার্টি, ইফতার ইসলামী ধর্মীয় একটা বিষয়, এখানেও তারা আঘাত করেছে। তারপরে মনে করেন যে আমাদের এই সরকার যে সংলাপ করতেছে, সেই সংলাপেও আমাদেরকে জানানো হয় না, যদিও প্রথম একদিন দুদিন আমাদেরকে জানানো হয়েছিল এবং আমাদেরকে দাওয়াত করছিলেন, কিন্তু এখন আর আমাদেরকে জানান না। সেই অবস্থায় থেকে সার্বিকভাবে আমরা তো নির্বাচনে যাব কি যাব না, এখন পর্যন্ত সেই ধরনের আমরা কোনো অগ্রগতি দেখছি না। এটা সময়ের ব্যাপার। মাননীয় পার্টির চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম মেম্বার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিবেন, সেই সিদ্ধান্তের ওখানে আমি যদি আমার একটা থাকার সুযোগ হয়, তাহলে আমিও থাকবো। সেখান থেকে আমরা দেখব যে আমাদের নির্বাচন করার সুযোগ সুবিধা বা লেভেল প্লেইং ফিল্ড হলো কিনা। আমাদেরকে যদি পানির মধ্যে যদি আপনি হাত পা বেঁধে তারপরে যদি বলেন আপনি সাঁতার কাটেন, তাহলে কি আমরা সাঁতার কাটতে পারবো? এগুলো একটা বিষয় আছে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কে হবে, কিভাবে হবে, হতে পারবে কিনা, আমরা প্রার্থী হতে পারবো কিনা, নির্বাচন করতে পারবো কিনা, এখনো এই সমস্তর মধ্যে যেহেতু একটা ধোঁয়াশার মধ্যে আমাদের রয়েছে। তারপরে মনে করেন যে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। যে পরিস্থিতির কথা আপনি বলছেন, যে পরিস্থিতির কথা আপনি বলছেন, আগামী নির্বাচন সেটা যখনই হোক, তার আগ পর্যন্ত কি আপনাদের জাতীয় পার্টি একসাথে থাকবে, নাকি এখানে ভাঙার কোনো সম্ভাবনা আপনি স্পষ্টত দেখতে পাচ্ছেন? যদি একটু বলতেন। না, এটাকে আমি ভাঙ্গা বলবো না, দুই একজন নেতা হয়তো আমাদের মাঝ থেকে চলে যেতে পারে, এটা ভাঙ্গন বলবে না, কারণ ভাঙ্গার কোনো সিস্টেম এখানে নাই। যারা আমরা আছি এগুলা পুর খাওয়া কর্মী। আমরা এরশাদের নিবেদিত প্রাণ, জিএম কাদেরের নিবেদিত প্রাণ। এখান থেকে কোনো কর্মী যাওয়ার কোনো সম্ভাবনা নাই। দুই একজন নেতা চলে যেতে পারে। সেটা আপনাদের এই যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে যে বিভিন্ন নেতা কর্মীর মধ্যে যে কথাগুলো আপনি বলছেন, যে মতের অমিল অথবা দ্বন্দ্ব, যেভাবেই বলি, এর কারণটা কি মূলত একটু বলবেন বাহাদুর ইসলাম? এর কারণ হলো আসলে আমাদের জাতীয় পার্টির মধ্যে যারা নাকি এই দ্বন্দ্বটা বা যেটা নাকি দৃশ্যমান মানুষের কাছে যায়, মেসেজ যায়, আসলে এরা তো অরিজিনাল প্রকৃত পক্ষে দেশপ্রেমিক না, এরা তো রাজনীতিবিদ না, আর এদের তো কোনো জনপ্রিয়তা নাই। এদের এলাকায় এদের কোনো জনপ্রিয়তা না। আপনি দেখছেন 2018 নির্বাচনে
রুহুল আমিন হাওলাদারের এলাকায় মহিলারা ঝাড়ু মিছিল করছে, ব্যারিস্টার নিশাত তার এলাকায় কোন জনগণের সাথে তার সম্পৃক্ততা নাই, তারা দলকে বেইচা দলের নামটাকে বিক্রি করে তারা বারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাংনা এমপি হইতে চায়। এটা আমাদের দল আর সেই সুযোগ দিবেন না। জিএম কাদের স্পষ্ট বলেছেন যে আমরা এই সুযোগ দিব না, কেউ যদি থাকে আমাদের দলে থাকবে, না হয় চলে যাবে, অসুবিধা নেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে কারো কারো মধ্যে ক্ষমতার লোভ অথবা এমপি হওয়ার যে লোভ, মন্ত্রী হওয়ার যে লোভ, সেই লোভটি কাজ করে বাহাদুর ইসলাম। এক্স্যাক্টলি তারা দলকে ভালোবাসে না, এরশাদকে ভালোবাসে না, নেতা কর্মীদের কে কোথায় গেল না গেল, তারা বারবার এমপি মন্ত্রী হয়েছে, আওয়ামী লীগের সময় এত সুযোগ সুবিধা নিছে, তারা কিন্তু আমাদের এই তৃণমূল নেতাদের কোনো খোঁজ রাখে নাই, তারা আমাদেরকে চিনেই না, ক্ষমতায় যায় তারা চিনেই না আমাদের। কাজে এই নেতাদের পিছনে আমরা দৌড়াইতে রাজি না। আমরা জিএম কাদেরকে আমাদের মনে হয়েছে, আমরা দেখেছি জিএম কাদের একজন স্বচ্ছ ব্যক্তি, তার দীর্ঘ রাজনীতির জীবনে সে 5 বার এমপি হয়েছে, সে বুয়েটের একজন ইঞ্জিনিয়ার, তারপর সে সরকারি চাকরি করছে, 2 বার মন্ত্রী ছিল আওয়ামী লীগের আমলে। বাহাদুর ইসলাম, আমি একটু আসি, আমরা শেষের দিকে আছি, অনুষ্ঠানের হাতে সময় কম। আপনাদের ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যেভাবে আপনাদের পার্টি অফিস ভাঙচুর হচ্ছে এবং আপনাদের নানা রাজনৈতিক কার্যক্রমে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে নানা জায়গায় হট্টগোল হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এই পরিস্থিতিতে এবং আপনাদের রাজনৈতিক দলের যে অভ্যন্তরীণ অবস্থা, সব মিলিয়ে আগামী নির্বাচন আসতে আসতে আপনারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আসলে কতটা শক্তি সামর্থ্য আপনাদের থাকবে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে রাজনীতিতে আপনার এই মারামারি, হাঙ্গামা, দলাদলি, এগুলো একটা রাজনীতির অংশই আমি মনে করি। তবে যারা নাকি এই কাজটা করতেছে, আমি তাদেরকে বলি তারা হলো শিশু পার্টি। অর্থাৎ শিশু পার্টি এই কারণেই বললাম, তারা একদিকে দেখেন ছাত্র, তারা কেবল ছাত্র, তারা কোনোদিন রাজনীতিক, তাদের অভিজ্ঞতা নাই, তাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই। আমি এই জায়গায় আসছি, একদিনে তো আসিনি, একদিনে তো বাহাদুর ইসলাম ইমতিয়াজ জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হইনি। তাহলে আমার রাজনীতি শিখতে হয়েছে, রাজনীতি আমার বুঝতে হয়েছে। ওরা তো রাজনীতি বোঝে না, ওরা শিশুরা যেমন মায়ের কাছে আবদার করে, নানির কাছে আবদার করে, দাদার কাছে আবদার করে, এইটা লাগবে, এইটা দাও, আর না দিলে কান্নাকাটি করে। ওরা তো সেই রকমই বিভিন্ন দাবি দাওয়া লয়ে কান্নাকাটি করতেছে। ওরা শিশু পার্টি, এটা জাতীয় শিশু পার্টি। ওরা আমাদের দলের নেতা জিএম কাদের সম্বন্ধে জানে, আমাদের দলের নেতার জিএম কাদের নামে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, যে নুরুল হক নূর। আরে নূর, তুমি তো একদিন আমাদের পার্টির অফিসে জিএম কাদের কাছে গিয়েছিলে যে আমাকে তোমরা নমিনেশন দাও, আমি তোমাদের সাথে জাতীয় পার্টিতে নির্বাচন করব। বাইরে তুমি বললা কথা সাংবাদিকদের কাছে, জিএম কাদের খুব অত্যন্ত ভালো মানুষ, আর আজকে খারাপ হয়ে গেল। আসলে এরা জাতীয় পার্টিকে চিনেই না। বাহাদুর ইসলাম ইমতিয়াজ, জাতীয় পার্টির ব্যাপারে ওনাদের ধারণাই নেই, জাতীয় পার্টি কোথায় শিকড়। এখনো জাতীয় পার্টির যে সমস্ত নেতা কর্মীরা বিভিন্ন দেশের আনাচে কানাচে আছে, ওরকম নুরু, ওরকম ওই যে হাসনাত সারজিদ, তারা বেঁচে যাবে। জি, আপনাকে ধন্যবাদ বাহাদুর ইসলাম। আমাদের হাতে সময় একদম শেষ, আজকে আর সময় দিতে পারছি না। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনার কথা শুনতে পারবেন, মূল্যবান মতামত জানতে পারবেন। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। এবং আমাদের সাথে জাহিদ মোল্লা, সভাপতি, চৌহালি উপজেলা বিএনপি, যুক্ত হওয়ার কথা রয়েছিল, কিন্তু তিনি যুক্ত হতে পারেননি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য, চেষ্টা করার জন্য। বাহাদুর ইসলাম, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7178777656। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।